প্রিয়তার কান অব্দি কথাগুলো পৌঁছলো না, তবে ভ্রুচোরা কিঞ্চিত কুঁচকে এলো। প্রিয়তা বুঝতে পারছে না সাদনান নিজের কাপড় কেন একপাশ করছে, তাই জিজ্ঞেস করলো, আপনি কাপড় একপাশে কেন করছেন? আমারগুলো এখানে ঠিক আছে। জিজ্ঞেস করেছি, চুপচাপ কাপড় রাখো। প্রিয়তা সাদনানের কথাই মুখ গোমরা করে নিল। এই লোক একটু ভালো করে কথা বলতে পারে না? প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাদনান নিজে এগিয়ে গিয়ে লাগেজ থেকে কাপড়গুলো কাবারে রাখে। প্রিয়তা তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে লাগেজ টেনে নিজের কাছে নিয়ে বলল, আপনি চান রেস্ট করুন, আমি রাখছি। সাদনান প্রিয়তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার মানে তোমার? আমার সব কিছুতে যেমন আমার অধিকার রয়েছে তেমন তোমারও। সাদনান গায়ের পাঞ্জাবিটা খুলে রেখে একটা গেঞ্জি গায়ে দিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। প্রিয়তা নিজের কাপড়গুলো কাবাডে রেখে এসে নিজেও সাদনানের পাশে শুয়ে পড়ল। সাদনান প্রিয়তাকে টেনে নিজের বুকের উপর নিয়ে জড়িয়ে ধরে। প্রিয়তা লাজুক হাসে। লোকটা এই 3 দিনে একবারও প্রিয়তাকে বুকে না নিয়ে ঘুমায়নি। প্রিয়তার প্রথম দিন অস্বস্তি হলেও আজ 2 দিন ধরেই ভালোই লাগে। বিকেলে সাদনান বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিয়তাকে রেডি হয়ে থাকতে বলে গেল। প্রিয়তা তাই করল। সাদনানের ফুপিমণির কাছ থেকে শাড়ি পরে রেডি হয়ে রইল। সন্ধ্যা 6:30টার দিকে সাদনান বাড়ি এলো, তবে নিজে রুমে এলো না। নিজ থেকে খবর পাঠালো প্রিয়তাকে যাওয়ার জন্য। প্রিয়তা তাই করল। সাদনান তখন নিজের গাড়িতে বসে রয়েছে, সাথে রাহান যাচ্ছে, সে গাড়ি নিয়ে ফিরে আসবে। ওরা পৌঁছতে 5 মিনিট সময়ের মতো লাগলো। প্রিয়তা হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নামার আগেই সাদনান প্রিয়তার হাত টেনে ধরে বলল, একদম ছুটাছুটি নয়, আমার সাথে যাবে। প্রিয়তা মাথা নাড়ে। সাদনান গাড়ি থেকে নামার পর রাহান নিজেও নামে। ডিকি থেকে অনেকগুলো শপিংয়ের ব্যাগ সহ সাদনান প্রিয়তার হাত ধরে বাড়ির উঠোন পেরিয়ে আসে। এর মধ্যে প্রিয়তার মা বাবা দুজনেই ছুটে আসে। আয়ান বাড়িতে নেই। সাদনান আর রাহানকে নিয়ে শফিক সওদাগর নিজেদের বসার ঘরে বসল। প্রিয়তা নিজের মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। রাহান নাস্তা করে বিদায় নিল। সাদনান ফ্রেশ হওয়ার জন্যে প্রিয়তাকে খুঁজে, তবে মেয়েটা নেই। শফিক সওদাগর তখন স্ত্রীকে ডেকে প্রিয়তাকেও ডাকে। প্রিয়তা এসে বাবার সাথে কথা বলে। শফিক সওদাগর প্রিয়তাকে ফ্রেশ হয়ে রাতে খাবার খাওয়ার জন্যে আসতে বলে। প্রিয়তা সাদনানকে নিয়ে নিচের রুমে চলে এলো। সাদনান ফ্রেশ হতে গেলে প্রিয়তা দরজা আটকে নিজের গায়ের শাড়ি খুলে সালোয়ার কামিজ পরে নিল। শাড়ি ভাঁজ করে রাখতে গিয়ে ওড়নার কথা বেমালুম ভুলে বসে। এদিকে সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে বউয়ের দিকে তাকিয়ে থমথমে খেলো। বউয়ের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে প্রিয়তার নারী ঘটিত শরীরের ভাঁজ স্পষ্ট। সাদনান নিঃশব্দে এসে বউয়ের পিছনে দাঁড়ায়। সাদনানের অস্তিত্ব টের পেতেই তৎক্ষণাৎ শিউরে উঠে লাফিয়ে সরতে চায় প্রিয়তা, কিন্তু সাদনান তা হতে দেয় না। পেছন থেকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রিয়তার কোমর। সাদনান প্রিয়তার ঘাড়ে নিজের থুতনি ঠেকাতেই প্রিয়তার সারা শরীর শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে শক্ত রাখার প্রয়াস চালায়। সাদনান নিজের হাত প্রিয়তার কামিজ ভেদ করে প্রিয়তার পেটে বিচরণ ঘটাতেই প্রিয়তার শরীরের সর্বত্র শক্তি হারিয়ে ফেলে। পা জোড়া অবশ হয়ে আসে। নিচে দাঁড়িয়ে থাকার মতো শক্তি পায় না। প্রিয়তা কাঁধে নরম কিছুর সংস্পর্শ পেতেই বুঝতে 1 সেকেন্ড সময় লাগে না সাদনান ভাই নিজের অধর চূড়া ছুঁয়ে দিয়েছে। প্রিয়তা ছিটকে দূরে সরে গেল। সাদনান প্রিয়তার দিকে তখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে। প্রিয়তা ওড়না খুঁজে চারদিকে পেয়েও যায়, তবে সেটা হাত বাড়িয়ে নেওয়ার আগে সাদনান প্রিয়তাকে আবার নিজের কাছে টেনে নিল। সাদনান নিজের বাঁ হাতটা উঁচিয়ে প্রিয়তার ঠোঁটে নিজের বৃদ্ধ আঙ্গুল ছুঁয়ে দিয়ে অনুমতি চাইল। ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? প্রিয়তা সাদনানের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়, তবে সাদনানের দৃষ্টির দিকে তাকিয়ে লজ্জায় মাথা নুইয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, সবসময় নিজের মন মতো সব করে আর এখন অনুমতি চাচ্ছে, অদ্ভুত।
সাদরার প্রিয়তার মুখটা এক হাতে উঁচু করে আস্তে করে নিচের মুখটা এগিয়ে নিয়ে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। অনেকক্ষণ পর সেখান থেকে সরে এসে প্রিয়তার অধরের ভাঁজে নিজের অধর চূড়া চেপে ধরে। প্রিয়তার সর্বাঙ্গে কাঁপন ধরে। সাদনান প্রিয়তার কোমর টেনে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। প্রিয়তা প্রথমবারের মতো সাদনানের এমন লাগামহীন স্পর্শে হাঁপিয়ে ওঠে। নিজেও পাল্লা দিয়ে সাদনানের সঙ্গে এক হাত সাদনানের চুল শক্ত করে খামচে ধরে অন্য হাত সাদনানের পিঠে রাখে। সাদনান সময় নিয়ে ইচ্ছে মতো নিজের রাজত্ব চালায় বউয়ের অধরে। সময় গড়ালো এক সময় সাদনানের হাতের বাঁধন হালকা হয়। প্রিয়তা সুযোগ বুঝে সাদনানকে ঠেলে সরিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান প্রিয়তার এরূপ ব্যবহারে হেসে দিয়ে বিড়বিড় করে বলল, আমার জান, খুব দ্রুত তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিবে। সেই রাতে প্রিয়তা আর সাদনানের সাথে নিজের দৃষ্টি মিলাতে পারে না। রাতে খাবার শেষে নিচে আগে আগে রুমে এসে গুটিসুটি মেরে বিছানার একপাশে শুয়ে পড়ে। সাদনান শ্বশুর আর আয়ানের সাথে বেশ সময় নিয়ে আড্ডা দিয়ে রুমে এলো। সাদনান রুমে এসে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে রোজকার নাই বউকে জড়িয়ে ধরে। প্রিয়তা তখন ঘুমে বিভোর। সাদনান বউয়ের মায়াময় মুখপানে তাকিয়ে থাকে। আজ থেকে 4 বছর আগে এই ছোট্ট গোলগাল মুখটার মায়ায় পড়েছিল সাদনান। সেদিন রাহাতের জন্যে আয়নাকে দেখতে এসেছিল মির্জা বাড়ির সবাই। সেদিন সাদনানের অনার্স ফাইনাল ইয়ারের লাস্ট এক্সাম ছিল। পরীক্ষা শেষে সোজা সওদাগর বাড়ি এসছিল। আর বাড়িতে ঢুকতেই সঙ্গে সঙ্গে সদ্য নাইনে ওঠা কিশোরীর শাড়ি পরা রূপ সাদনানকে সেদিন ছোট্ট প্রিয়তার মায়ায় পড়তে বাধ্য করেছিল। মির্জা বাড়িতে তাদের যাতায়াত আগে থেকে ছিল। আজম মির্জার সাথে শফিক সওদাগরের সেই ছোট্ট বেলার বন্ধুত্বের খাতিরে দুই পরিবারে বেশ ভালো সম্পর্ক ছিল। আগে এই বাড়িতে আসা হলেও প্রিয়তার দিকে সাদনান কখনো মনে কোনো উদ্দেশ্য নিয়ে ছোট প্রিয়তার দিকে তাকায়নি। তবে সেই দিনের পর থেকে না চাইতেও সাদনান প্রিয়তার দিকে তাকালে নিজের পুরুষালী সত্তা নাড়িয়ে দিত। নিজের মনের কোথাও একটু এই রমণী তাকে টানত। নিজের সুন্দর সুশ্রী চেহারা আর শরীরের গঠন, নিজের পার্সোনালিটির জন্য কম বেশি প্রায় অনেক মেয়ে আশেপাশে ঘুরঘুর করত। তবে সাদনান নিজে কখনো তাদের প্রতি কোনো টান ফিল করতো না বলে পাত্তা দেয়নি। গম্ভীর আর নিজের স্বভাব সুলভ আচরণ, থমথমে কণ্ঠে কথা বলা পুরুষটা সত্যি সেই ছোট প্রিয়তার জন্যে মনে কিছু ফিল করত। তবে ব্যাপারটা পাত্তা দেয়নি। অবশ্য দেওয়ার কথাও নয়। বয়সের দিক দিয়ে দেখলে তো একদমই নয়। সারা আর প্রিয়তা দুজন একই সমানে পড়তো। তার উপর স্কুল যাওয়ার পথে সাদনানদের বাড়ি। প্রিয়তা স্কুল যাওয়ার সময় সারাকে নিয়ে যেত। বাড়ির ভিতর অবশ্য যেত না। সাদনান যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করত। তবে বারবারই মেয়েটা ইচ্ছেকৃত বা দুর্ঘটনাবশত কোনো না কোনোভাবে সাদনান প্রিয়তার সামনে পড়ে যেত। মাঝে মধ্যে সারা আর প্রিয়তাকে স্কুলে পৌঁছে দিত। এভাবে দেখতে দেখতে আর সাদনান নিচের লুকোনো অনুভূতির সাথে যুদ্ধ করতে করতে পিচ্ছিটা কখন যে বড় হয়ে গেল সাদনান বুঝতেই পারেনি। আবার বিয়েও দিয়ে দিচ্ছিল মেয়ের। কত কষ্ট করেই না বিয়েটা আটকালো। বিয়ে ঠিক হয়েছে সাদনান জানতো না। জানবে কি করে? সে তো তখন জরুরি কাজে বাইরে ছিল। ফিরে এলো বিয়ের আগের দিন রাতে। অবশ্য আয়ান সঙ্গে না থাকলে সম্ভব হতো না কিছু। কদিন পর এই পিচ্ছি ভার্সিটির গণ্ডিতে পা রাখবে, ভাবা যায়? সাদনান কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়তার কপালে গাঢ় একটা চুমু খেলো। শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, ভালোবাসি আমার জান। পরের দিন সকালে সাদনান প্রিয়তা সওদাগর বাড়ি থেকে নাস্তা করে বেরিয়ে আসে। সাদনান সাথে করে প্রিয়তার বই খাতা সব নিয়ে আসে। প্রিয়তাকে কোচিংয়ে দিয়ে সাদনান চলে গেল। প্রিয়তা অনুভূতিহীন। ক্লাসে যাওয়ার পর সারা ভীষণ খুশি প্রিয়তাকে দেখে। প্রিয়তাও খুশি খুশি মনে ক্লাস করে। ক্লাস শেষ হলে সারা আর প্রিয়তা দুজনে বাড়ি চলে এলো। আম্বিয়া মির্জা তখন প্রিয়তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। প্রিয়তা দেখলো, তবে মাথা নুইয়ে রুমে চলে এলো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে লম্বা একটা ঘুম দিল। মাইশা আর তিন্নি
একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর দুজনের পরিচয়, তবে কারোর সাথে কারোর পার্সোনাল বিষয় শেয়ার করার মতো সম্পর্ক এখনো হয়নি। মাইশা যেদিন জানালো তাদের ডিপার্টমেন্টের লেকচারার কবির খানের সাথে তার এক কাজিনের বিয়ে ঠিক হয়েছে, সেদিনের পর আর তিন্নি ভার্সিটিতে আসেনি। মাইশা ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি, হঠাৎ এভাবে মেয়েটা হারিয়ে গেল কেন। আজ অনেক দিন পর মাইশা তিন্নিকে ক্লাসে দেখতে পেল। উদাসীন মুখে পেছনের একটা বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে, সামনে একটা বই মেলে রাখা, কিন্তু দৃষ্টি তার বইয়ের দিকে নয়, বাইরের দিকে তাকিয়ে আনমোনা হয়ে বসে আছে। মাইশা এগিয়ে গিয়ে পাশে বসলো। তিন্নি সামান্য চমকালো, তবে পরক্ষণেই মাইশাকে দেখে হাসলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। মাইশা জবাব দিল, প্রশ্ন করলো। এতদিন আসোনি কেন? অসুস্থ ছিলাম। মাইশা বুঝতে পারে তিন্নি সত্যি বলেনি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এমন আচরণের একটাই মানে দাঁড়ায়, মাইশা তিন্নির মুখ থেকে সত্যি বের করতে চাইছে, তাই কথার ফাঁকে ঘুরিয়ে ফিরিয়ে জানালো। তুমি জানো কবির স্যার ওই দিন বিয়ে করতে আসেনি, আমার ছোট ভাই সাদনান মির্জার সাথে বিয়ে হয়েছে। তিন্নি মাইশার কথা শুনে অবাক হলো, মনের কোথাও একটু আশা দেখা দিল, মনটা হঠাৎ ভালো হয়ে গেল, তবে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। ভবিষ্যতে এমপি মির্জা সাদনান তোমার ভাই? হ্যাঁ। তিন্নির যেন আজ অবাক হওয়ার দিন, বারবার চমকপ্রদ তথ্য জানতে পারছে। ওদের দুজনের কথার মাঝেই কবির খান ক্লাসে এলো। ক্লাস শুরু হলো। তিন্নি মুগ্ধতা নিয়ে সেদিকে তাকিয়ে রইল। হোক না একতরফা ভালোবাসা, অনুভূতি তো সুন্দর, ভাবতে ভালো লাগে, স্বপ্ন বুনতে ভালো লাগে। ততক্ষণ সব ভালো যতক্ষণ অপর প্রান্তের মানুষটা এসবের কিছুটি তার নিকট অজানা। রাত 11:30টার দিকে সাদনান, রাহান, জাফর মির্জা বাড়ি ফিরল। তখন মাত্র লিভিং রুমে সুফিয়া বেগম প্রিয়তা বসেছিল। সবাই ফ্রেশ হয়ে এলেই তাদের খাবার দেওয়া হলো। খাবার খাওয়ার ফাঁকে জাফর মির্জা জানালো এই সপ্তাহে মার্কা দেওয়া হবে, তারপরই ভোট প্রচারের কাজ শুরু হবে। যদিও জয় নিয়ে কোনো ভয়ের আশঙ্কা নেই, তবে বিরোধী দলের বর্তমান অবস্থানরত এমপি বেজায় খারাপ লোক, তাই যথাসম্ভব সবাইকে সাবধানে থাকতে হবে। বাড়ি থেকে একা একা কেউ না বেরোনোটা শ্রেয়। সুফিয়া বেগম চিন্তিত বিরস মুখে ছেলের দিকে তাকিয়ে রইল। সাদনার মায়ের দিকে তাকিয়ে আশ্বাস দিল, কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে বলল। খাবার শেষে সাদনান আগে আগে রুমে চলে গেল। প্রিয়তা সুফিয়া বেগমের সাথে সব গুছিয়ে রুমে এলো প্রায় আধা ঘন্টা পর। জাফর মির্জার কথা শোনার পর থেকে কেমন অন্যমনস্ক হয়ে আছে। রুমে এসে প্রিয়তা ওয়াশরুমে গেল, ফিরে এলো মিনিটের মাথায়। সাদনান ব্যালকনি থেকে ফোনে কথা বলতে বলতে রুমে এলো। প্রিয়তা তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমোনা হয়ে চুল আঁচড়াচ্ছে। সাদনান ফোন কেটে সেটা সোফায় রেখে এগিয়ে এসে প্রিয়তার পিছনে দাঁড়িয়ে নিজের হাতে চিরুনি নিয়ে এলো। প্রিয়তা হকচকিয়ে ওঠে। ধন্য ফিরতেই বুঝতে পারে সাদনান চুল বিনুনি করছে। সাদনান প্রিয়তার চুলগুলো বিনুনি করতে করতে জানতে চাইল, ক্লাস কেমন হলো আজ? প্রিয়তা বলল, ভালো। প্রিয়তার জবাবে বলল, পরপরই আবার বলল, আমার রাজনীতি একদম পছন্দ নয় সাদনান ভাই। জানি তো। প্রিয়তা সাদনানের জবাব শুনে অবাক হলো। তাহলে স্বাভাবিক জীবন চাই, সুন্দর সংসার চাই, আতঙ্ক আর ভয় নিয়ে কিচ্ছু হয় না। প্রিয়তার কথাই সাদনান কিছু একটা ফিল করে। মেয়েটা তাকে নিয়ে ভাবছে, অবশ্য ভাবারই কথা, বউ হয়। প্রিয়তা এতক্ষণ আয়নায় সাদনানের দিকে তাকিয়ে কথা বলছিল। সাদনান প্রিয়তার চুলের আবার ব্যান্ড দিয়ে চুল আটকে দিল। তারপর প্রিয়তাকে নিচের দিকে ফিরিয়ে প্রিয়তার দুই গালে হাত রাখে, বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে বলল, আই প্রমিস, আমার দেহে প্রাণ থাকা অবধি তোমার কিচ্ছু হতে দেব না। আমি আমার কথা বলছি না, আপনার শুনে চিন্তা হয় আমার। কিচ্ছু হবে না আমার। আপনি জানতে চেয়েছিলেন না আমি কেন আপনাকে বিয়ে করতে চাইনি? আমার একটা স্বাভাবিক জীবন চাইতাম, সেই জন্যে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। অথচ ভাগ্য দেখুন, ঠিক আমাকে আপনার সাথে বেঁধে দিল। কথায় আছে না, আমরা যা ভাবি তা কখনো হয় না, আর যা কল্পনাও করি না কখনো সেটাই হয়। তোমার আফসোস হয়?
না, কখনো না। আমার ভাগ্যে যা আছে সেটাই হয়েছে। সাদনান প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা নিজের 2 হাত সাদনানের পিঠে রাখল। সাদনান মৃদু কণ্ঠে বলল। আমার আমিকে তোমার জন্য ভালো রাখবো। প্রিয়তা দীর্ঘশ্বাস ছাড়ে, তবে পরক্ষণেই লজ্জায় সাদনানের থেকে ছাড়া পাওয়ার জন্যে ছুটাছুটি করে। সাদনান ছাড়ে না, শক্ত করে বউকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। স্বাভাবিক হও, তখন না হয় আমি তোমায় গভীরভাবে ছুঁয়ে দেব। এত রাতে তুই এখানে কি করছিস? ঘুমিসনি কেন? সারা হক চকালো, পেছন ফিরে রাহানকে দেখে অবাক হলো, তবে নিজেকে সামলে নিয়ে পানির গ্লাস দেখিয়ে বলল। পানি খেতে এসেছি। রাতে ঘুমাস না? রাহান থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো। সারা সহজ সরল গলায় বলল। হ্যাঁ, ঘুমাবো না কেন? তাহলে আমাকে এত জ্বালাস কেন? রাহানা বিড়বিড় করে বলল। সারা শুনতে পায় না, তাই জিজ্ঞেস করে। কিছু বললেন? না। হ্যাঁ, ভূতের মতো এভাবে রাতে আর ঘোরাঘুরি করবে না। দেখা গেল তোকে ভূত মনে করে কেউ ভয়ে জ্ঞান হারাবে। এখন যা, রুমে যা। আমি ভূতের মতো কোথায় ঘুরঘুর করলাম? পানি ছিল না রুমে, পানি খেতে এসেছি। আর আপনি এত রাতে এখানে কি করছেন? সারা রাহানের দিকে চোখ কটমট করে তাকায়, তবে পরক্ষণেই কিছু মনে হওয়ার মতো করে জিজ্ঞেস করলো। রাহান চোরা চোখে একবার সারার দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল। ভূতের সাথে সাক্ষাৎ করতে এসেছি। অন্যরকম তুমি রোমান্টিক ফানি এই গল্পটি পড়তে চাইলে এখনই গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন। অডিও বুক সেকশন থেকে এই গল্পটি শুনতে পারবেন।